This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবর, দলের নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে আতঙ্কে নেত্রী। চাপড়ায় দলেরই নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। কথা বলবো মহাদেব, আমাদের রিপোর্টার রয়েছে। মহাদেব, একদম দলের মধ্যে থেকেই তাই অভিযোগ আসছে, কি করেছে এখন অবধি পুলিশ? দেখো, পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে এবং অভিযোগ উঠে এসেছিল যে ভিলেজ পুলিশের বিরুদ্ধে। চাপড়া থানার ভিলেজ পুলিশ তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে, এমনটাই কিন্তু অভিযোগ হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে এখনো পর্যন্ত সেই ভিলেজ পুলিশ সহ মোট 4 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন সেই মহিলা। তার কারণ হচ্ছে তিনিও একজন তৃণমূল নেত্রী, অথচ দলের পক্ষ থেকে দলের ব্লক সভাপতি তিনি তাকে হুমকি দিচ্ছেন কেস তুলে নেওয়ার জন্য এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারেনি। ফলে লাগাতার তার কাছে হুমকি আসছে, বিভিন্ন ভাবে হুমকি আসছে। তিনি রীতিমতো ভয়ে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং নজর রাখো মহাদেব, তুমি কেন বারবার এই হুমকি আসছে, পুলিশ কি ব্যবস্থা নেয় আমরাও দেখবো। হুমকি আসছিল তারপর দিনও। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, কেউ যদি ক্ষমা চাইতে আসে সে পুলিশের ড্রেসে তো আসবে না, ক্ষমা চাইতে আসলে সিভিল ড্রেসে আসবে। আর 4টে লোক নিয়ে আসবে, যেহেতু ঘটনার সত্যতা আছে। সে পুলিশ ড্রেসে এসে রীতিমতো আমাকে আবার ধমকায়। সকালবেলা আমাকে বলা হয় এরকম যে অভিযোগটা তুলে নিতে, আর এটা সমস্ত মিথ্যা ঘটনা, এটা আমাকে লিখিত দিতে হবে, সেটা ওরা ডিএসপি ম্যাডামকে দেবে, আর সেখান থেকে চাকরি বাঁচানোর একটা চেষ্টা। যিনি আপনাকে এই অভিযোগ প্রত্যাহার করার জন্য আপনার বাড়িতে এসেছিল, তিনি কি আপনার দলেরই? হ্যাঁ, আমার দলেরই। 14 বছর যে তৃণমূলের শাসন চলছে, সেই শাসনকালে যদি অত্যাচার বলা যায় তৃণমূলের পক্ষ থেকে, তার নেতৃত্ব দিয়েছে এই টপি ঘোষ। যতদিন তৃণমূল কংগ্রেসের অমৃত রাস পান করে উনি তৃণমূলের দায়িত্ব পেয়েছেন, সম্পাদকের দায়িত্বে আছেন, একসময় বুথ সভাপতির দায়িত্ব ছিলেন, তখন থেকেই এই ব্যবস্থা চলছে। যতদূর আমার কাছে খবর আছে, ওখান থেকে একটা পার্সেন্টেজ ওনার কাছে আসেন। মামলা প্রত্যাহার না করতে নির্যাতিতাকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। যদি এটা সত্যি থাকে যে তাকে চাপ দেওয়া হচ্ছে, তাই সে যেন কোনো মামলা প্রত্যাহার না করে এবং এই বাংলার সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার পাশে রয়েছে এবং আমরা দেখব যাতে সে বিচার পায়। এবার গুরগাঁওয়ের দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে 1 বছর 25-এর স্টেট লেভেল টেনিস প্লেয়ার, তার মৃত্যু হয়েছে। কিভাবে জানেন? বাবার হাতে খুন হয়েছে মেয়ে রাধিকা যাদব, তার নাম। তাকে খুন করেছে তার বাবা এবং পর রান্নাঘরে 5টি গুলি চালায় তাকে লক্ষ্য করে তার বাবা, এবং সেখানে খুন হতে হয় বাবার হাতে মেয়েকে। কেন এই ঘটনা, কিভাবে ঘটলো, সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে কি এটাকে গুরুগ্রামে অনার কিলিং বলা যেতে পারে? राधिका यादव की कल गोली मारकर हत्या कर दी गई। वो टेनिस प्लेयर थी और मैं उसके घर की तस्वीरें आपको दिखा रही हूँ। गुरुग्राम में ये सेक्टर 57 में है जो उसका घर है। वो तस्वीरें आप साफ देख सकते हैं। यहीं पर फर्स्ट फ्लोर में राधिका रहती थी और मैं आपको बताऊं, एफआईआर के मुताबिक जो उसके चाचा कुलदीप यादव की तरफ से जो एफआईआर दर्ज कराई गई है, उसके मुताबिक उसके जो पिता हैं उन्होंने ही उसको गोली मारी है और कमर पर उसके गोली मारी गई। और आपको बता दें, किचन में उस वक्त, वो सुबह 10:30 बजे की घटना है, उस वक्त वो किचन में अपनी माँ के लिए खाना बनाने गई थी, क्योंकि माँ का बर्थडे था, इस वजह से वो उस वक्त खाना बना रही थी। और उसी वक्त पिता जो हैं आते हैं और गोली मार देते हैं। माँ का कहना है कि वो बीमार थी और उनको बुखार था, इस वजह से उनको कुछ भी पता नहीं चल पाया। जो कि एफआईआर में लिखा हुआ है उसके मुताबिक ये है। चाचा ने जो कि बताया कि जब धमाके की आवाज उन्होंने सुनी तब वो ऊपर गए तो देखा कि किचन में जो है वो राधिका पड़ी हुई थी खून से लथपथ। तो उन्होंने पता किया, बातचीत की, तो पता चला कि पिता ने उसको जो है वो गोली मार दी है। उसका कारण पिता ने बताया कि वो लोग कहते थे कि वो अपनी एकेडमी चलाती है और उससे वो काफ़ी कुछ रुपए कमाती है, और लोग बोलते हैं कि उसके पिता जो हैं वो उसकी कमाई खा रहे हैं। ये बात उनको नागवार गुजर रही थी, इससे वो काफ़ी परेशान थे, इस वजह से उन्होंने गोली मार दी। और उस वक्त उन्होंने ये भी कहा कि जिस वक्त उसकी हत्या की गई, मतलब जिस वक्त उसके पिता ने उसको मारा गोली से, उस वक्त घर में सिर्फ पिता, माँ और
और खुद राधिका, उसके अलावा कोई भी उस वक्त नहीं था। जो उसके चाचा हैं वो इसी ग्राउंड फ्लोर पर रहते हैं। ये जो घर है G156 जो घर है राधिका का, यहीं पर वो रहती थी और वो टेनिस प्लेयर थी और कई नेशनल जो है ट्रॉफी भी वो जीत चुकी थी। तो अभी फिलहाल गुरुग्राम पुलिस जो है वो इसमें जांच कर रही है कि आगे मामला सच में यही है या कुछ और है। इस पर बात पुलिस जांच के बाद ही आगे बता सकती है। फिलहाल इन्वेस्टिगेशन चल रही है। कैमरा पर्सन निरंजन के साथ में शालिनी। राधिका नाम की लड़की थी और करीब 25 वर्षीय लड़की है जो कि सेक्टर 57 के किसी एरिया में रहती है। पुलिस के द्वारा उसके घर जाकर के पता किया गया लेटर ऑन, तो मालूम हुआ कि ये जो राधिका है ये टेनिस प्लेयर थी और फिलहाल ये कोई अपनी टेनिस एकेडमी चला रही थी। इसके पिता के द्वारा इसको गोलियां मारी गई हैं, जिसको पुलिस के द्वारा अरेस्ट कर लिया गया है और उससे पूछताछ की गई है तो उन्होंने इस घटना को अंजाम देना स्वीकार किया है। फिलहाल जो इन्वेस्टिगेशन हुई है उसमें पुलिस को मालूम हुआ है कि जो मृतकता है उसको 3 गोलियां कुल मिलाकर के लगी हुई हैं और एक्यूज के ब्रदर के द्वारा पुलिस की कंप्लेंट फाइल की गई है। দেখুন এই ঘটনায় বেশ কিছু তথ্য সামনে আসছে এবং তথ্য বলছে যে তার বাবাকে অর্থাৎ যে তার নিজের মেয়েকে খুন করেছে তাকে নাকি বেশ কিছু খোঁটা শুনতে হতো, মেয়ের টাকায় বাবা নাকি খাচ্ছে এবং এছাড়াও আরও বেশ কিছু তথ্য সামনে আসছে যে সেই মেয়ের অর্থাৎ রাধিকার নাকি একটি একাডেমিও ছিল এবং সেটা বন্ধ করার জন্য বারবার করে চাপ দিত তার বাবা। সমস্যাটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী দীপ রয়েছে। দীপ, ঠিক কতটা ফ্রাস্ট্রেশন হলে একজন এরকম ঘটনা ঘটাতে পারে যে সে তার নিজের মেয়েকে খুন করে দিল, একাডেমি বন্ধ করার জন্য বলতো, সেই প্রেশার দিত, সেটা করেনি বলে নাকি অনার কিলিং, এটা ঠিক ঘটনাটা কি? দেখো, বাংলা একটা কথা আমরা বলি না যে লোকে কি বলবে, লোকে কি বলছে এটা শুনেই কিন্তু এতটাই প্রভাবিত হয়ে পড়েন দীপক যাদব যে রাগের মাথায় মেয়ের ওপরে তার নিজের লাইসেন্স পিস্তল থেকে 5টা গুলি চালিয়ে বসেন, যার মধ্যে 3টে গুলি রাধিকার গায়ে লাগে। গোটা ঘটনার সূত্রপাত, রাধিকা টেনিস খেলতেন, রাধিকার কাঁধে সম্প্রতি চোট লাগে। তিনি অ্যাক্টিভলি টেনিস খেলা থেকে খানিক বিরতি নিয়ে তিনি বাড়ির কাছে একটি টেনিস একাডেমি খোলেন এবং সেই টেনিস একাডেমিতে গুরুগ্রামে যেখানে তিনি থাকতেন তার আশেপাশের যে বাড়ির ছেলেমেয়েরা তাদের টেনিস খেলা শেখাতেন। এখানেই তার বাবার আপত্তি যে কেন মেয়ে টেনিস একাডেমি চালাবে, কেন সেখান থেকে পয়সা ইনকাম করবে, কারণ বাবা দীপক যাদবকে প্রতিবেশীরা প্রায় খোঁটা দিতেন যে মেয়ের টাকায় খাচ্ছে, দেখো মেয়ের ইনকাম করা পয়সাতে বাবার সংসার চলছে। এই কথাটা শুনতে শুনতেই দীপক কিন্তু অত্যন্ত রেগে যাচ্ছিলেন এবং গত 2 সপ্তাহ ধরে তিনি ডিপ্রেশনে ছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এর পাশাপাশি যেহেতু মেয়ে অ্যাক্টিভলি টেনিস খেলছে না, তার কাছে অনেকটা সময়, তাই মেয়ে সম্প্রতি একটি ইনস্টাগ্রাম রিলসে একটি মিউজিক ভিডিওতে বেসিক্যালি তিনি সেখানে নায়িকার ভূমিকা অভিনয় করেন এবং সেখানে অন্য একজন পুরুষের সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়। কেন অন্য পুরুষের সঙ্গে মেয়েকে দেখতে পাওয়া যাবে, মেয়ে চরিত্রহীন, এই কথাও দীপক যাদবকে শুনতে হয় এবং শুধুমাত্র অর্থাৎ দীপ, সব মিলে কি বলা যেতে পারে যে একাধিক ফ্রাস্ট্রেশনের কারণে এমন একটা ঘটনা তার বাবা ঘটিয়ে ফেললো যেটা এখন খবরের শিরোনামে, মেয়েকে খুন করলো দীপক যাদব। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ দীপ। কমেডিয়ান কপিল শর্মা, আমরা সবাই চিনি তাকে, তার কানাডায় একটি রেস্তোরাঁ রয়েছে আর সেই রেস্তোরাঁতে গুলি চলেছে। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে কপিল শর্মার রেস্তোরাঁর তরফ থেকে জানানো হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হয়ে দাঁড়াতে হবে আমাদের। রেস্তোরাঁর তরফে দাবি, এই ক্যাফে খোলার মূল কারণই ছিল এই 1 কাপ কফি হাতে বন্ধুদের মধ্যে উষ্ণ কথাবার্তা চালিয়ে যাওয়া। আমাদের স্বপ্নে সন্ত্রাসবাদ সরাসরি আঘাত করেছে। আমরা হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু আমরা হাল ছাড়ছি না। রেস্তোরাঁর তরফে বিবৃতি জারি কপিল শর্মার টিমের। কপিলের ক্যাফেতে হামলার দায় স্বীকার করেছে খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। গোয়েন্দাদের লিস্টে মোস্ট ওয়ান্টেড কে এই হরজিৎ সিং লাড্ডি? বাব্বার খালসা ইন্টারন্যাশনাল বা বিকেআই জঙ্গি সংগঠনের নেতা, পাঞ্জাবের নওয়ান শহর এলাকায় বাসিন্দা হরজিৎ সিং লাড্ডি 2024 সালে পাঞ্জাবে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের ওপর হামলা এবং খুনের ঘটনায় মূল চক্রী। আর কি জানা যাচ্ছে এই হরজিৎ সিং লাড্ডি সম্পর্কে, সে কে? আমাদের রিপোর্টার সিজার মন্ডল আরো ডিটেলে জানাতে পারবেন। সিজার, হরজিৎ সিং ওরফে লাড্ডি, এই লাড্ডি পাঞ্জাবেরই আদতে বাসিন্দা, কিন্তু দীর্ঘদিন ধরে সে জার্মানিতে রয়েছে এবং জার্মানি থেকেই বিকেআই অর্থাৎ বাব্বার খালসা ইন্টারন্যাশনাল, খালিস্তানি যে সংগঠন, জঙ্গি সংগঠনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পুরনো হচ্ছে এই বাব্বার খালসা ইন্টারন্যাশনাল এবং জার্মানি থেকেই সে সারা বিশ্বে এই সংগঠনের বিভিন্ন কার্যকলাপ চালায়। এর আগে 2024-এ এনআইএ মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়, তার কারণ 2024-এ একাধিক বিশ্ব হিন্দু পরিষদ নেতা
এবং হিন্দুত্ববাদী নেতাদের উপর হামলা চালানো এবং খুনের ঘটনা ঘটে। সেই রকমই একটি খুনের ঘটনায় তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা তার মাথার দাম পর্যন্ত ধার্য করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে কানাডাতে যে ক্যাফেতে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেটার পেছনে মাস্টার মাইন্ড হচ্ছে এই লাটটি এবং জার্মানি থেকেই সে এটাকে গোটাটা অপারেট করেছে। মূলত জার্মানি থেকে সে অপারেট করে এবং পাকিস্তানের এই সংগঠনের যে মাথা রয়েছে তারা দুজনে মিলেই সারা বিশ্বে এদের অপারেটিভদের কাছে অস্ত্র, লজিস্টিক এবং বিভিন্ন ধরনের যে সাপোর্ট সেই সাপোর্টগুলো পৌঁছে দেয় এবং এর ধরনের সাপোর্ট সিস্টেমকে ব্যবহার করেই কানাডাতে এই হামলা। বুঝতে পারছি সিজার, ধন্যবাদ। আমরা সেই ছবিটা, সেই ভিডিওটা আরো একবার দেখাবো যে মুহূর্তে গুলি চলেছিল ক্যাফেতে।